আরজি করে ধর্ষণ খুন মামলায় আমরা দেখেছি গতকালই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। আর সন্দীপ ঘোষকে আগেই আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। আর আজ যখন শুনানি চলছিল, অর্থাৎ এদের দুজনকে আদালতে পেশ করার পর যখন আদালতে সওয়াল চলছিল, তখন সিবিআই একেবারে বিস্ফোরক দাবি করেছিল যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছে সিবিআই। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ষড়যন্ত্রের অংশীদার বলে সন্দেহ, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশও দেওয়া হয়েছে। একদিকে তদন্ত চলছে, অন্যদিকে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল অব্যাহত। সব নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন দিকে রয়েছে। তার আগে আজকের ছকভাঙা ছটার আলোচনার বিষয়। আরজি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, আদালতে এভাবেই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আর কি কি সওয়াল করেছে সিবিআই রাখবো। টালা থানার ওসি ষড়যন্ত্রের অংশীদার বলে সন্দেহ, আদালতে এভাবেই দাবি সিবিআই এর। অভিজিৎ মণ্ডল ঘটনার দিন সকাল 10টায় খবর পেলেও কেন এত দেরিতে এফআইআর, অর্থাৎ এই এফআইআর কেন দেরিতে হয়েছিল, এ নিয়ে আগেও প্রচুর প্রশ্ন চিহ্ন সামনে ছিল। তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে গভীর আশঙ্কা, আদালতে সওয়াল করেছেন সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তবে রাজপথে প্রতিবাদের ঢেউ, দিকে দিকে প্রতিবাদ মিছিল অব্যাহত। বিচারের দাবিতে একদিকে মহা মিছিলে জুনিয়র ডাক্তাররা, যেখানে প্রচুর সাধারণ মানুষরাও রয়েছেন, এবং তারই পাশাপাশি আরজি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই যে নতুন খবর প্রকাশ্যে আসছে, পূর্ব মেদিনীপুরে আক্রান্ত চিকিৎসক, সেখানে চিকিৎসককে বেধড়ক মারধর করা হয়। কেন, সেই ঘটনা আপনাদের সামনে রাখবো। তার আগে যেরকম বলছিলাম, আজকে আদালতে যখন সওয়াল চলছিল, শুনানি চলছিল, সেই সময় বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আরজি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, ধর্ষণ খুন মামলায় ইতিমধ্যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে 3 দিনের সিবিআই হেফাজত। তবে ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল ওসি অভিজিৎ মণ্ডলের। সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে, বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে, আদালতে সওয়াল সিবিআই এর। সরাসরি কথা বলবো, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, আজকে সওয়াল করেছে সিবিআই, বিস্ফোরক দাবি করেছে সিবিআই, ঠিক কি কি অভিযোগ এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে করেছে সিবিআই? দেখো, একাধিক অভিযোগ আমরা দেখলাম যে সিবিআই এর আইনজীবী তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেন, লার্জার কনস্পিরেসির কথা বলেন। পুলিশ নিজের কাজ করেনি, হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ হাসপাতাল অথরিটি নিজের কাজ ঠিকভাবে করেনি, এবং তারা কিন্তু যোগসূত্র ছিল। বারবার ফোনে দুজনের সঙ্গে কথা হচ্ছিল, দুজনের মধ্যে কিন্তু একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন তারা, অর্থাৎ সিবিআই গোয়েন্দারা, এবং কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এমনও কিন্তু দাবি আজকে সিবিআই এর আইনজীবী তরফে করা হয়। আমি তোমাকে দেখাবো রিমান্ড লেটার, অর্থাৎ আজকে টালা থানার ওসিকে যখন কোর্টে তোলা হয়, যে রিমান্ড প্রেয়ার কোর্টে জমা দেওয়া হয়েছে, তার 8 নম্বর পয়েন্ট তুমি যদি দেখো দেবস্মিতা, বিস্ফোরক মারাত্মক কথা লেখা রয়েছে। 8 নম্বর পয়েন্টে লেখা হচ্ছে, অ্যালাউড ক্রিমেশন ইন হারিড ম্যানার ওয়াইল দ্য ফ্যামিলি মেম্বার্স স্পেসিফিক্যালি ডিমান্ডেড সেকেন্ড অটোপসি। অর্থাৎ সিবিআই এর এই রিমান্ড প্রেয়ারের 8 নম্বর পয়েন্টে তারা যেটা দাবি করছেন যে পরিবারের সদস্যরা কিন্তু দ্বিতীয়বার ময়না তদন্ত করাতে চেয়েছিলেন, এবং স্পেসিফিক্যালি তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন পুলিশের কাছে যে আবার ময়না তদন্ত করানো হোক। কিন্তু ওসি টালা, অর্থাৎ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তিনি কিন্তু হুড়োহুড়ি করে, তাড়াতাড়ি করে কিন্তু সেই ক্রিমেশন করিয়ে দেন। এমনই অভিযোগ কিন্তু সিবিআই তরফে করা হচ্ছে, এবং এখানেই শেষ নয়। সিবিআই তরফে বারবার সেই 14 ঘন্টার ডিলে এফআইআর কথা বলা হচ্ছে, অর্থাৎ সকালবেলা 10:03 নাগাদ তিনি জানতে পারেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। দুপুরবেলা 2:55 নাগাদ হাসপাতালের তরফে সুপার তিনি কিন্তু লিখিত অভিযোগ দেন। তাহলে কেন রাত 11:30 নাগাদ এফআইআর করা হলো? এবং তার আগেই কিন্তু ফরেন্সিকের বিশেষজ্ঞরা চলে আসছে এবং নমুনা সংগ্রহ করে নিচ্ছে। এখানেই শেষ নয়। এই রিমান্ড প্রেয়ারে সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে খবর পাওয়ার 1 ঘন্টা পর টালা থানার ওসি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, এবং ইন্টেনশনালি যে প্রথম জিডি করা হয়েছিল থানায়, টালা থানার প্রথম জিডি নাম্বার 542, সেখানে কিন্তু লেখা হচ্ছে যে সেমিনার রুমে একটা আনকনসিয়াস স্টুডেন্ট পড়ে রয়েছে, এবং এখানে এই রিমান্ড পিরিয়ডে তারা দাবি করছেন যে তার আগেই, অর্থাৎ জিডি এন্ট্রির আগেই কিন্তু চিকিৎসকরা সেখানে গেছেন, তারা জানেন যে সেই স্টুডেন্ট মারা গেছে। তাহলে কেন এই ইন্টেনশনাল তথ্য গোপন করা হলো?
একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে, একাধিক দাবি রয়েছে, এবং এই সমস্ত কথা বলে বা এই বিস্ফোরক অভিযোগ এনে সিবিআই একেবারে এর প্রকাশ, অর্থাৎ এই অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আজ করেছে সিবিআই। আমি এবার শুরুতে একটু আলোচনায় যাব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক। আমি ডক্টর প্রামাণিকের কাছে যাব। ডক্টর প্রামাণিক, বৃহত্তর ষড়যন্ত্র, একেবারে সিবিআই তার আশঙ্কা প্রকাশ করছে, বিস্ফোরক দাবি করছে। এতদিন ধরে আপনারা এবং নির্যাতিতার পরিবার ঠিক যে দাবি করে এসেছিল যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে তথ্য প্রমাণ লোপাট, কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা, আজকের এই যে গ্রেপ্তার এবং সিবিআই এর যে বিস্ফোরক দাবি, কোথাও কি মনে হচ্ছে যে ঠিক সেটাতেই শিলমোহর পড়লো? একদম, দেখুন, প্রথম দিন থেকে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে কিন্তু আমরা দিনের পর দিন অভিযোগ করে যাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষ মানে হচ্ছে সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, তার সাথে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সাথে হচ্ছে কলকাতা পুলিশ, এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার অ্যান্ড রেপ, এটা লিড করেছে পুরোপুরি হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ আর তার সাথে হচ্ছে কলকাতা পুলিশ। এবং কলকাতা পুলিশ দিনের পর দিন যে এই ঘটনাটা আমার যেটা একদম ধারণা যে প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টাই ছিল, কিন্তু কার জন্য এই ধামাচাপা দিল আমরা এখনও জানি না। কিন্তু সিপি সাহেব ওই দিন একদম সকালবেলা ঘটনার সময় প্রেজেন্ট ছিল এবং তারপরেও যে সমস্ত নেগলিজেন্সগুলো বারবার উঠেছে, এবং দেখুন পোস্টমর্টেম যে জায়গায় প্রথম দিন হয়েছে আরজি করে, একটা ঘটনা যে জায়গায় হয় সেই জায়গায় কিন্তু পোস্টমর্টেম করা উচিত নয়, উচিত ছিল পোস্টমর্টম অন্য কোনো মেডিকেল কলেজে, ক্যালকাটা মেডিকেল কলেজ বা এনআরএস, এই সমস্ত জায়গায় করা উচিত ছিল। এবং ওই দিন সকালবেলা প্রিন্সিপাল সাহেব একটা অর্ডার বের করে যে এনআরএস বা আরজি করে হবে, কিন্তু দিনের শেষে দেখা হলো আরজি করে, দিনের শেষে দেখা হলো সেই পোস্টমর্টম আরজি করেই এলো, এবং সেটা আবার কি সন্ধ্যার পরে কেন হলো? এবং তখনকার একজন ম্যাডাম যে কমিটিতে ছিলেন তিনি লিখেছিলেন যে পোস্টমর্টমটা করতে গেলে একটা অফিসিয়াল অর্ডার লাগবে এবং সেটা সন্ধ্যা 6টার পরে যেহেতু হচ্ছে, মানে সানসেটের পরে, এবং সেইটার উত্তর কে দিয়েছিলেন? টালা থানার একজন সাব ইন্সপেক্টর। আমি জানি না তার এই অথরিটি আদেও আছে কিনা, এবং এই যে করলো, এবং তারপরে কয়েকদিন ভিডিও ফুটেজ আমাদের সামনে আসে সেটা মিডিয়া থ্রু দিয়ে, এবং দেখা যায় যে ক্রাইম সিনটাকে একটা মাছের বাজারে পরিণত করেছিল। তাহলে এই কলকাতা পুলিশ, বিশেষ করে যে অভিজিৎ মণ্ডল বা ওই সকালবেলা সিপি থেকে ডিসি নর্থ সবাই ওখানে প্রেজেন্ট ছিল, কি করে একটা মাছের বাজার তৈরি হয় এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতে, তাদের কি মনে হলো না? এবং তারপরে ডিসি সেন্ট্রাল দিনের পর দিন ভুলভাল এক্সপ্লানেশন, মিথ্যাচার একের পর এক দিয়ে যাচ্ছে। প্রথমে বলছে 40 ফুটের ভিতরে ক্রাইম হয়েছে, এরা তো আমি বলবো যে ইসরায়েলের মোসাদ, ইউএসের সিআইএ এদের থেকে উপরে উঠে গেছে, গিয়েই উনি বুঝে গেলেন 40 ফুটের ভিতরে ক্রাইম হয়েছে। এটা কোন ধরনের ইনভেস্টিগেশন বলে এগুলোকে? কালকে সিবিআই যখন এই অ্যারেস্ট করেছে, এটা একদম আমাদের ডাক্তার যারা ফ্র্যাটার্নিটির যারা আছে এটা কিন্তু সিলমোহর দিল যে কলকাতা পুলিশ, হসপিটাল কর্তৃপক্ষ এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এটা পুরোপুরি প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এবং আপনাদের 14 তারিখে যে ভ্যান্ডালিজমের পরে যে সিপি সাহেব গিয়ে বললেন যে সমস্ত কিছু আমরা কলকাতা পুলিশ কি করিনি, মিডিয়া শুধু ভুল খবর ছড়াচ্ছে, এবং এটা বলেছে যে আমার কমান্ডে এই সমস্ত মানে এভিডেন্স কালেক্ট করেছে। আমি সিপি সাহেবকে বলতে চাই যে আপনি আরজি করে আসুন, আমরা ডাক্তারদের সামনে আপনি প্রেস কনফারেন্স করুন, আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে 40 ফুটের ভিতরে কি করে ক্রাইম হলো আর 11 ফুটেরও মাছের বাজার কেন তৈরি করলেন, এই উত্তরগুলো আপনি দিন, আমরা ডাক্তাররা থাকবো, আমি নিজে লিড করবো। একেবারে আমি সলিলদার কাছে যাব। সলিলদা, একের পর এক অভিযোগ রয়েছে টালা থানার ওসির বিরুদ্ধে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অভিযোগ যে সিবিআই দাবি করছে নির্যাতিতার পরিবারের তরফে বলা হয়েছিল দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য, কিন্তু সেখানে তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়। দেখো, তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়েছে কিন্তু যাতে করে তাড়াতাড়ি বডিটাকে ডিসপোজ অফ করা যায় পরিষ্কার, যাতে করে সেকেন্ড টাইম আর পোস্টমর্টমের কোনো কোশ্চেন না হয়। আমার কথা হচ্ছে, দেখো ওসি টালা তো ওখানে গেছিল, ওই যে তুমি যেটা বললে যে আনকনশাস বলে প্রকাশ যেটা বললো রিমান্ড প্রেয়ার লিখেছে, আরে ওটা তো অ্যাসিস্ট্যান্ট সুপার নিজে স্বীকার করেছে। অ্যাসিস্ট্যান্ট সুপার প্রথমে ফোন করে বলেছে আনকনশাস, তারপরে বলেছে খুব সিরিয়াস অবস্থা, তারপরে বলছে সুইসাইড করেছে, মারা গেছে। এটা তো সেইটাই তো জেনারেল ডায়েরি করেছে। আমার কথা হচ্ছে যদি কোনো পুলিশ অফিসারকে অ্যারেস্ট করতে হয় তার তো একটা কোজেন্ট গ্রাউন্ড থাকবে, বলতে তো হবে যে হ্যাঁ তার কালপেবিলিটি এই জায়গায় রয়েছে, 1 নম্বর। 2 নম্বর যেটা বললো যে দেখো ওখানে ক্রপ ভিডিও দেখানো হয়েছে যেখানে তোমার যে সিল করা এবং গার্ডিং অফ দ্য প্লেস অফ অকারেন্স যেটা ম্যান্ডেটারি প্রথম থেকে দায়িত্ব, যেটা সেখানে তোমার গ্যালাক্সি অফ সিনিয়র পুলিশ অফিসার্স ইনক্লুডিং ওসি টালা সবাই ছিলেন, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি যেন একটা জনসভা চলছে ভেতরে। সেটাও কিন্তু ডিসি একজন বলেছেন, একজন জোনাল ডিসি, উনি বলছেন যে দেখুন এখানে উনি আছেন, এখানে উনি আছেন, ওখানে উনি আছেন, কিন্তু সেটাও পরে কিন্তু ভুল প্রমাণিত হয়েছে।
তাহলে এখন আমার যেটা বক্তব্য যেটা আমি বলতে চাই যে ইনভেস্টিগেশন শুড গো অন রাইট কারেক্ট লাইনে যাবে, তো কারেক্ট লাইনে যদি না যায়, খালি টু গেইন গ্রাউন্ড ফর একটা আলটেরিয়ার মোটিভ যদি সিবিআই যদি করে টু একটা কোন নাম করার জন্য, টু কভার আপ দেয়ার পাস্ট ফেইলিওর, অতীতের যে ব্যর্থতাগুলোকে কভার আপ করার জন্য যদি এগুলো করে থাকে, দ্যাট ইজ দি মকারি অফ দ্য ইনভেস্টিগেশন, দ্যাট ইজ আনজাস্ট ইনভেস্টিগেশন। একেবারে এই বিচারের দাবিতে চিকিৎসকরা তারা পথে নেমে আবারও মিছিল করছেন। সরাসরি সেই মিছিলের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, ছবিটা দেখাও। দেখো, এই মুহূর্তে মিছিল প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং সেই মিছিল একদম সেক্টর 5-এর ভেতরে প্রবেশ করছে এবং সেই মিছিল ধীরে ধীরে ধর্ণা মঞ্চের দিকে যাবে, যেখানে তারা অবস্থান করছেন স্বাস্থ্য ভবন চত্বরের ঠিক বাইরে। সেখানে এই মিছিল তারা শেষ করবেন। এই মিছিলে বহু চিকিৎসক, বহু সাধারণ মানুষ, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী তারা আজকের এই মিছিলে পা মিলিয়েছেন। তুমি দেখতে পাবে বিভিন্ন বয়সের মানুষজন রয়েছেন। সবাই যে এই মিছিলে চিকিৎসক সেরকমটাও কিন্তু নয়। যারা এখানে আছেন তাদের মধ্যে অনেকেই ডাক্তারি পড়ুয়া নন বা চিকিৎসক নন। তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মিছিলে পা মেলাচ্ছেন এবং আজকের এই মহামিছিল যে ডাক দেওয়া হয়েছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে, সেই মিছিল একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এরপরে এই মিছিল এখানেই শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তারপর তারা একটা সমাবেশ করবেন এখানে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে কিছু বক্তব্য রাখা হবে এবং তারপরে আজকে তাদের এই কর্মসূচি শেষ হবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিছিলের শেষ প্রান্ত কিন্তু এখনো করুণাময়ী মোড় থেকে শুধুমাত্র কিছুটা এগিয়ে সেক্টর 5 পর্যন্ত আসতে পেরেছে। এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি মিছিল এসে পৌঁছায়নি তার শেষ যে পয়েন্ট, সেই পয়েন্ট পর্যন্ত। এদিকে হাইল্যান্ড পার্ক থেকে অভিষিক্তা পর্যন্ত মায়েদের প্রতিবাদ মিছিল এবং এরই পাশাপাশি গড়িয়া থেকে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। সুদীপ্ত, ছবিটা দেখাও। একদমই, বাইপাস কিন্তু এখন বৃষ্টি ভেজা বাইপাস মায়েদের দখলে এবং তারা তাদের মেয়ের মৃত্যুর বিচার চাইছে। আমরা জানি যে গত মাসের 9 তারিখ আরজিকর হাসপাতালে নিজের কর্মস্থলে যেভাবে নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছিলেন চিকিৎসক, এবং তারপর কিন্তু নাগরিক সমাজ যেভাবে উদ্মিলিত হয়েছিল তারই কিন্তু অঙ্গ হিসাবে আজকে হাইল্যান্ড পার্ক থেকে এই মিছিল শুরু হয়েছে এবং মায়েরা কিন্তু বিচার চাইছেন এবং দেখা যাচ্ছে তারা যেটা লিখেছেন মায়েদের মিছিল এবং তারা কিন্তু এই মৃত্যুর বিচার চাইছেন এবং সেই কারণেই এই বৃষ্টি ভেজা বাইপাস এখন তাদের দখলে এবং বিভিন্ন বয়সের মায়েরা তারা রয়েছেন এবং তাদের সঙ্গে তাদের সন্তানেরাও কিন্তু পা মিলিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে জাস্টিসের জন্য। আমরা কথা বলে নেব এখানকার একজন আন্দোলনকারীর সঙ্গে। আপনারা কি দাবি করছেন? আমাদের জাস্টিসটা চাই, আমরা সেটাই ডিমান্ড করছি। আমরা মায়েরা আজকে নিচে এসেছি, আজকে মিছিলে এসেছি আমরা মায়েরা এই জাস্টিসের জন্য, যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা ভালো থাকে। গতকাল কলকাতা পুলিশের একজন ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এই কেসে এবং তাছাড়াও আরজিকর হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল তাকেও কিন্তু সোন হ্যারেস দেখানো হয়েছে এই কেসে। অ্যাকচুয়ালি দুর্নীতিগ্রস্ত মানুষকে তো ধরা হবেই, তবে এটা ঠিক আমাদের বিচারের উপরে আস্থা আছে, বিচার হবে আশা রাখছি আমরা। বিচার তবে লাইভ স্ক্রিনিং হলে খুবই ভালো। বিচারের প্রতি আস্থা আছে, তবে বিচারের দাবিতে পথে প্রতিবাদে শামিল হয়েছেন মায়েরা। অন্যদিকে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন গড়িয়া থেকে। ঐশী, একেবারে দেবস্মিতা, এক অভিনব ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছ শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, ঢাক কাসর বাজে এই মুহূর্তে প্রতিবাদী মিছিল সংগঠিত হচ্ছে। তারা গড়িয়া থেকে এই মিছিল শুরু করেছে এবং এই মিছিল রুবি মোড় পর্যন্ত হবে এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছ ব্যানারে তারা লিখেছেন সাধারণ মানুষ দিচ্ছে ডাক আমার দুর্গা বিচার পাক। অর্থাৎ সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব এবং সেই উৎসবে মুখ্যমন্ত্রী নামতে বলেছেন। সাধারণ মানুষ আন্দোলনকে এক উৎসবের মোড় দিয়েছে। এই মুহূর্তে তারা তাদের স্লোগানে বলছেন যে সাধারণ মানুষ দিচ্ছে ডাক আমার দুর্গা বিচার পাক, বাজছে কাসর বাজছে ঢাক আমার দুর্গা বিচার পাক। অর্থাৎ যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে তার বিচারের দাবিতে সাধারণ মানুষ আজকে 35-36 দিন পরেও কিন্তু রাজপথ ছাড়েনি। বৃষ্টির মাথায় দুর্যোগকে কার্যত বুড়া আঙুল দেখিয়ে এই মুহূর্তে
মুহূর্তে আমরা যেখানে মায়েদেরকে পুজো করি সেই জায়গায় দাঁড়িয়ে মায়েদের ওপর এরকম অত্যাচার, মেয়েদের ওপরই ঘৃণ্য অত্যাচার, যেটা কোনোভাবেই আশানুরূপ নয়। এবং এই অত্যাচার এই মৃত্যুটা প্রাতিষ্ঠানিক মৃত্যু। এই মৃত্যুর পেছনে অনেক বড় ইতিহাস আছে। একেবারে ঐশী, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শঙ্খধ্বনি উলুধ্বনি সঙ্গে ঝাঁটা হাতে প্রতিবাদের ভাষা জোড়ানো হচ্ছে। একদিকে তদন্ত চলছে, যেখানে সিবিআই বিস্ফোরক দাবি করছে বৃহত্তর ষড়যন্ত্র। আমি অর্ণব শাহর কাছে যাব। অর্ণব, মানে আপনারা বারবার বলেছেন সিবিআই সিবিআই বিচার মানে তদন্ত করছে, সিবিআই কিছু তথ্য সামনে আনুক। এই তো তথ্য সামনে আসলো। সিবিআই যে তথ্য সামনে এনেছে সেই তথ্য তারা পেশ করুক, সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তারা সেটা পেশ করবে এবং সেই সংক্রান্ত তাদের তরফ থেকে যা যা তথ্য যা যা পেয়েছে সেগুলো তারা নিশ্চয়ই জমা দেবে। কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলছি যে আপনি এতক্ষণ ধরে যে এই মিছিল দেখাচ্ছেন বা সবই দেখাচ্ছেন, যখন 14ই আগস্ট রাত্রে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেই দিন থেকে আরম্ভ করে যে আমরা বিপুল একটা গণবিস্ফোরণ দেখেছিলাম, একটা বিপুল একটা জনগণের একটা মধ্যে আবেগ দেখেছিলাম, সেটা হয়ে উঠতে পারতো জেঙ্গার জাস্টিসের সপক্ষে একটা সত্যি সত্যি সমাজ বদলের একটা লড়াই। কিন্তু যত সময় এগিয়েছে বৃত্তটা কিন্তু ছোট হচ্ছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, 4 সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি যেটা ছিল 300+ জায়গায় পশ্চিমবঙ্গের 14ই আগস্টে হয়েছিল, সেটা হয়ে গেল 150। 8 সেপ্টেম্বর হয়ে গেল 76। গতকাল একটা রাত দখলের কর্মসূচি ছিল প্রায় খুব কম জায়গায়, মানে হাতে গোনা কতগুলো জায়গায়। এখনো যে এইরকম মানে আমি অর্ণবদা একটা বিষয়, আমি তদন্তের বিষয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনি যেটা বললেন একেবারে যে আন্দোলন চলছে সেখানকার সংখ্যা দিচ্ছেন, মানে সংখ্যা দিয়ে কি তথ্য লুকানো যায় অর্ণবদা? বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল একদিকে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষরা যে মিছিল করছেন, সেই মিছিলে ইতিমধ্যেই উইপ্রো মোড়ে পৌঁছে গিয়েছে। আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, একদিকে অর্ণব মুখোপাধ্যায়, অন্যদিকে সত্যজিৎ বৈদ্য এবং সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে অর্ণবের কাছে যাব। অর্ণব, দেখো এই মুহূর্তে মিছিল চলে এসছে শ্যামবাজারের কাছাকাছি। তুমি দেখতে পাচ্ছ এই মিছিল, এখন বৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু মিছিল এতটুকু কোথাও স্তব্ধ হয়নি। ধর্মতলা থেকে শুরু হয়েছে এবং ধর্মতলা থেকে মিছিল করে সবাই চলে এসছেন শ্যামবাজারে। মিছিল যত এগিয়েছে তত কিন্তু বহরে মিছিল বেড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে, যেরকম বেথুন কলেজের প্রাক্তনীরা তারা যোগদান করেছেন এবং ছাতা মাথায় দিয়ে কেউ রেনকোট পরে তারা কিন্তু মিছিলে নেমেছেন এবং তারা এইভাবেই এত দূর এসছেন। আপনাদের থেকে জানতে চাইবো, ছাতা মাথায় দিয়েও এত দূর মিছিলে হাঁটলেন? হ্যাঁ, আমরা তো চাইছি, আমাদের হাঁটছি কারণ জাস্টিসের জন্য হাঁটছি। কি বলবেন এই দুর্যোগের মধ্যেও আপনাদের বিচারের যে দাবি, সেই দাবি নিয়েই আপনারা এগিয়েছেন? আমরা দাবি মানিয়ে ছাড়বো, আমরা চাই আমাদের তিলোত্তমা বিচার পাক। আমরা রেনকোট পরে রয়েছেন তবু মিছিলে রয়েছেন। অবভিয়াসলি জুনিয়র ডক্টরেরা যদি ঝড় জল বৃষ্টি মাথায় করে রাতের পর রাত জেগে থাকতে পারে, তো আমরা ওদের পাশে দাঁড়াতে পারি না? মুক্ত করো ভয় স্লোগান, মুক্ত করো ভয় স্লোগান। বৃষ্টিতে ভিজছেন তাও মিছিলে পা মিলিয়েছে। এখন করবো না, তার কবে করবো? এটাই হচ্ছে সময়, এই সময়তেই দাঁড়াতে হবে আমাদের জন্য না, আমাদের চারপাশে থাকা প্রত্যেক মেয়ের জন্য, পরবর্তী জন্মের জন্য। কারণ আমার বাড়িতে একটা মেয়ে একেবারে অর্ণব, অর্থাৎ বোঝাই যাচ্ছে এখনই সময়, অর্থাৎ এখনই বিচারের জন্য প্রতিবাদ জানাতেই হবে। দিকে দিকে এভাবেই প্রতিবাদ মিছিল চলছেন। আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, দেখো এই মুহূর্তের ছবিটা তুমি দেখছো, শ্যামবাজারের মুখে আটকে গিয়েছে মিছিল। তুমি যেমনটা দেখছিলে যে এর আগের মিছিলে যেভাবে বহর বেড়েছে, ঠিক একইভাবে তো বেলা 3টে নাগাদ যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল এখনো শ্যামবাজার ঠিক মতো পৌঁছতে পারেনি। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে রাস্তার দুপাশের মানুষ একদিকে যেমন মিছিলে যোগ দিয়েছে, সেদিক দিয়ে যেমন মিছিলের বহর বেড়েছে, তেমনি এই প্রতিবাদে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, বিভিন্ন অংশের মানুষ, যেমন প্রাক্তনীরা, অন্যান্য কলেজ এবং স্কুলের প্রাক্তনীরা, তারাও যোগ দিয়েছেন। এটা হলো যে ক্যালকাটা গার্লস তার প্রাক্তনীদের মিছিল, এবং এটা শুধু প্রাক্তনী বলা যায় না, এখানে এই স্কুলের শিক্ষিকারাও রয়েছে এবং তারা তাদের তুমি প্রতিবাদ দেখতে পাচ্ছ যে অভিনব প্রতিবাদ। বিভিন্ন সময়ে রাস্তার বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম এই প্রতিবাদের ছবি। একদিকে যেমন সত্যজিৎ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার সরাসরি নজর রাখবো জুনিয়র চিকিৎসকরা কি বলছেন। সেটা ভাবতে আমাদের এই রাজ্যের জনগণ হিসেবে লজ্জা লাগে এবং তারপরেও এই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য আমরা কলকাতা পুলিশ কমিশনার অফ পুলিশের পদত্যাগ দাবি করেছিলাম। সেই দাবি নিয়ে আমরা লালবাজার অভিযান করেছিলাম।
ওনার অফিসে গিয়ে ওনার চোখে চোখ রেখে শিরদাঁড়া সোজা রেখে একটানা শিরদাঁড়া দিয়ে ওনার পদত্যাগের ডেপুটেশন আমরা ওনাকে দিয়ে এসেছিলাম। কিন্তু কিন্তু দুঃখের বিষয় এখনো সেই পদত্যাগের কোনো কিছুই আমরা পাইনি। সেই শিবির পদত্যাগের দাবিতেও আজকে আমরা এই রাস্তায়, এই জনপথে, এই রাজপথে আমরা মিলিত হয়েছি। এছাড়াও বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালের যে অনুন্নত পরিকাঠামো, যে পরিকাঠামো বাধ্য থাকে আমাদের মতো সাধারণ মানুষদের চিকিৎসা প্রদান করার জন্য, সেই পরিকাঠামো অত্যন্ত অনুন্নত। কেন বলতে পারেন? একটা প্রান্তিক জেলার মানুষকে, একটা গ্রামের মানুষকে বারবার একটা উচ্চ চিকিৎসার জন্য বারবার কলকাতামুখী কেন হতে হবে? প্রত্যেকটি জায়গায় এত সুপার স্পেশালিটি হসপিটাল থাকা সত্ত্বেও প্রত্যেকটি মানুষকে জেলা থেকে, গ্রাম থেকে কেন বারবার কলকাতামুখী হতে হবে? বিভিন্ন জায়গায় শূন্য পথ, কোথাও ইনফ্রাস্ট্রাকচার নেই, কোথাও ডাক্তার নেই, খালি বিল্ডিং এর পর বিল্ডিং খারাপ হয়ে যাচ্ছে, খালি বিল্ডিং এর পর বিল্ডিং খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ট্রিটমেন্টের কোনো চিহ্ন নেই। আর এদিকে 9 তারিখ অন ডিউটি অবস্থায় একজন ডাক্তার, তার সাথে এই বর্বরচিত ঘটনা। কোন জায়গায় সিসিটিভি নেই, কোন উপযুক্ত সিকিউরিটি নেই। সরকার থেকে বলছে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আর কবে হবে? এই মানুষগুলো যেদিন সবার প্রাণ চলে যাবে সেই দিন হবে। জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে মিছিলের পর বক্তব্য রাখছিলেন, সেই ছবি আমরা আপনাদের সামনে রাখলাম। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌমিত্র, হ্যাঁ দেখো, তোমাকে বলবো যে মিছিলের বহর কতটা লম্বা তোমাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাবো। মিছিলের যে শুরুটা সেটা স্বাস্থ্য ভবনের কাছে প্রায় পৌঁছে গিয়েছে, কিন্তু মিছিলের যে শেষ অংশ আমি রয়েছি, সেই মিছিলের শেষ অংশটা সবেমাত্র উইপ্রো মোড় ক্রস করলো। অর্থাৎ এখান থেকে স্বাস্থ্য ভবন এখনো পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা। তাহলে এর থেকে তুমি বুঝতে পারছো যে এই মিছিল বহরে কতটা লম্বা ছিল, এই মিছিল কতটা বড় ছিল। এবং তুমি দেখো ঝড় বৃষ্টি এখন এই মুহূর্তে সল্টলেক সেক্টর 5-এ উইপ্রো মোড়ের কাছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি যেই শুরু হচ্ছে, এখানে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা ছাতা খুলে নিচ্ছেন, কেউ কেউ আবার রেনকোট গায়ে দিচ্ছেন। তারা বলছে যে ঝড় বৃষ্টি কিছুই তাদের এই আন্দোলন, তাদের এই মিছিলকে থামাতে পারবে না। তুমি দেখো এই মিছিলটা আজকের এই যে রবিবার, আজকে যে রবিবার, এই রবিবারে এই মহা মিছিল জুনিয়র ডাক্তারদের ডাকা এই মিছিল। কিন্তু আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তারদের ডাকা এই মিছিল হলেও এই মিছিলে জুনিয়র ডাক্তাররা যেমন রয়েছেন, পাশাপাশি সিনিয়র ডাক্তাররাও রয়েছেন। সেই সঙ্গে আমরা দেখেছি মিছিল যত এগিয়েছে সহ নাগরিকরাও এই মিছিলে তত বেশি করে যোগদান করেছে। তুমি দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের যে সামনের দিকে যে ব্যানার রয়েছে, সেখানে আর কতদিন বিচারহীন অবস্থায় আমরা থাকবো, ব্যানারে সেই জিনিসটাই কিন্তু সেই স্লোগানেই ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন বয়সের মানুষ তুমি দেখতে পাচ্ছ এভাবেই বিচারের দাবিতে গর্জে উঠছেন প্রত্যেকে রাজপথে। আজ প্রতিবাদ মিছিলের ঢেউ। আমি শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে যাব, একেবারে তদন্তের পাটে আসি। বিস্ফোরক দাবি করছে সিবিআই বৃহত্তর ষড়যন্ত্র, এবং সেখানে বলা হচ্ছে টালা থানার ওসি এই ষড়যন্ত্রের শরিক, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। हाथी का 2 दांत होते हैं, एक दिखाने का और एक चबाने का। हमारे मुख्यमंत्री ठीक एक ही रकम, ममता बनर्जी का 2 रूप है, দুটো রূপ ওনার। একটা জনগণের সঙ্গে, ছাত্রদের সঙ্গে দিদি রূপে, মা শারদা রূপে আসা, যে আমি কত ভালো, দেখো তোমাদের হাত জোড় করে বলছি আমার সঙ্গে এসো চা খাও। কখনো উনি মাতঙ্গিনী রূপে থাকেন। আর আরেকটা রূপ হচ্ছে সেই রূপটা মিথ্যাচারণের রূপ, প্রমাণ লোপাটের রূপ, কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে একজন ধর্ষিতা এবং তার খুনিকে রক্ষা করার রূপ। সেই কারণেই আমরা লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম। নেংটি ছেড়ে ধেড়ে ধরো না, আমি বলবো নেংটি ছেড়ে ধেড়ে ধরো, ধেড়ে ছেড়ে হাতি ধরো। হাতিটা কিন্তু কালীঘাটের হাতি। একজন এক্ষুনি আমাদের সঙ্গে প্রতিনিধি আছেন, একজন মনে হয় শাসক দলের তরফে বলছেন, উনি বললেন না বলয়টা ছোট হচ্ছে। সামনে টিভির মনিটরের দিকে তাকিয়ে দেখুন যে বলয়টা কোথায়। এখনো সূর্য, এই উত্তরপ্রদেশে একটা মিছিল হতো না, এসমা জারি করা হয়েছিল, সূর্য উঠছে, এসমা জারি করা হয়েছিল এই বছর ফেব্রুয়ারি মাসে। আপনার সঙ্গে আমি তর্কে যাইনি, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন এবার।
সূর্য এখন আপনাদের মধ্যগগনে উত্তরপ্রদেশে উঠছে, এসমা জারি করা জনগণের এই হয়েছিল, ঢেউ, বন্ধ করে দেওয়া প্রতিবাদের এই হয়েছে। ঢেউ, কোনো এই ঢেউ একটা যাবে না। মিটিং মিছিল করা এখন যাবে না। প্রথম কথা, এটা বলা কালীঘাটে হয়েছে ওখানে। যান, কালীঘাটে প্রধান চোর মমতা দিল্লিতে বন্দ্যোপাধ্যায়, 21 জন তার ডাক্তারকে অঙ্গুলি এলানে তাদের বিনীত against-এ গোয়েল, FIR করা হয়েছে। তার অঙ্গুলি অমিত শাহ এলানে পুলিশ করেছে, DC এই নর্থ, ঘটনাই করেছে। তার অঙ্গুলি এই ঘটনাই এলানে করেছে। আপনি যে DC বলছেন না, সেন্ট্রাল, মমতা ব্যানার্জি একের পর দুটো এক রূপ, চোর, মমতা ব্যানার্জির মহা একটাই রূপ। ডাকাতরা রয়েছে একটাই রূপ মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস দা, একটাই রূপ মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো নয়। কালীঘাটের মিথ্যাচার ডাকাতটাকে করবেন না ধর, একদম। DC একদম সেন্ট্রাল মিথ্যাচার টাকে করবেন না, ধর, মিথ্যাচার করছেন। কালীঘাটের ডাকাতটাকে একদম ধর। দেবাশিস দা, আমি প্রথম দুজনকেই চোর থামালাম। হচ্ছে দেবাশিস দা। কালীঘাটে। আরজিকর থেকে একের পর এক টাকা সত্য কোথায়? আপনি প্রমাণ করে আসবেন। DC সেন্ট্রাল, আমি দুজনকেই থামালাম। লজ্জা হচ্ছে, দেবাশিস দা। সবাই ছোট হচ্ছে, বলাই এখনো দেখেননি, জনগণের বলাই এখনো আপনি দেখেননি। দেখবেন, আর বলাই দেড় বছর পৌঁছবে বাদে কালীঘাটে। আর লজ্জা দেড় বছর হচ্ছে, এভাবে আপনাকে দুজনকে বললে পশ্চিম কারোর কথা বঙ্গের শোনা যাবে না। আমি জনগণ দুজনকেই থামালাম। দিয়ে বলুন, ডক্টর মুখোপাধ্যায় আসবো, বলে দেখা। আমি আসবো। বলাই দেবাশিস দা। ছোট হচ্ছে, জনগণের জোর এখন দেখেন না, বলুন। ডক্টর মুখোপাধ্যায় এই থামালাম। ঝান্ডাঘরে না আমাকে বসে সবার মাইক দিয়ে করতে বলুন, হবে। দুজন দেবাশিস ডাক্তার দা। এখানে বসে আছে, নিচে বেরোন, মাইক দিয়ে বলুন যে বলা বেশ বেশ, আমি আলোচনায় আসবো। তার আগে এই মুহূর্তের আরো একটি যে খবর আপনাদের সামনে তুলবো, কারণ আরজিকর নিয়ে একদিকে তোলপাড় চলছে, তার মধ্যে পূর্ব মেদিনীপুরে আক্রান্ত এক চিকিৎসক। ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই চিকিৎসককে বেধড়ক মারধর করা হয়। যে ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে চিকিৎসককে বেধড়ক মারধর করা হয়, সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। চিকিৎসকের দেওয়া ভিডিও সেই দেখতে পাচ্ছেন আপনারা। অর্থাৎ যেখানে আরজিকরের এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে, যেখানে চিকিৎসকরা তারা বারবার তাদের সুরক্ষার জন্য বিচার চাইছেন, তারা দাবি করছেন তাদের সুরক্ষা দিতে হবে, সেখানে মেদিনীপুরে এরকম একটি ঘটনা ঘটলো। ঋত্বিক প্রধান সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, না, ঋত্বিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই চিকিৎসককে বেধড়ক মারধর, কলার ধরে চিকিৎসককে কিল চর ঘুষি রোগীর আত্মীয়দের। কি বলছেন তিনি সেই চিকিৎসক? রাখবো। মদ্যপ্ত অবস্থায় গাড়ি চালাতে গেছে পেশেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরেতে আমাদের এখানে নিয়ে এসেছে, নিয়ে আসাতে আমাদের যে ফার্স্ট এড ট্রিটমেন্ট, ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন সবই দেওয়া হয়েছে। হাত দিয়ে দেখি যে ওনার কলার বোনটা ভেঙে গেছে। এই কলার বোনটা ভাঙা হয়েছে, তো আমি বললাম যে দেখুন এখানে তো আমাদের এক্সরে বা অর্থোপেডিক্সের কোনো ব্যবস্থা নেই, আমাদের প্রাইমারি হেলথ সেন্টার যতটা ট্রিটমেন্ট দেওয়ার আপনাকে দেওয়া হয়েছে, এরপরে যদি অর্থোপেডিক্সের জন্য আপনাকে কিন্তু তমলুকে আমাদের যে হসপিটাল আছে ওখানে নিয়ে যেতে হবে। তো ওনাদের বক্তব্য, আপনাদের তো সব কিছুই হয় না, এখানে কিছুই হবে না, সব হসপিটাল ভাঙচুর ডুবো করে তারপরে দেখবেন সব চালু হবে। তো এই নিয়ে ওনাদের মধ্যে একটা বচসা হয়, গালিগালাজ করতে থাকে, গালিগালাজ করতেই তারপরে গিয়ে তাও বাবা মা তুলে গালিগালাজ হয়। এই গালিগালাজ করার পরে ওনারা আমাকে মারতে মারতে এখান থেকে ঠেলে নিয়েছে। আমি খবর সাথে সাথে পেয়েছি, সাথে সাথে খবর পেয়েছি, আর খবর পেলাম, খবর পাওয়ার সাথে সাথে আমরা পুলিশকে খবর করে ইনফরমেশন দিয়েছি, পুলিশ সাথে সাথে এসছে, ইনফরমেশন গ্যাদার করেছে। এখানে লোকালি এক দুজন লোক ওরা বারবার ডিস্টার্ব করে, এক দুবার আমিও ওকে বলেছি কি এরকম করো না, এটা হাসপাতাল ছোটখাটো একটা প্রাইমারি হেলথ সেন্টার, তো এখানে তো সব ওষুধ পাওয়া সম্ভব নয়, তো কখনো একটা কার জন্য লিখে দেওয়া হলো ওরা না যাবে না, এরকম হয়। এভরি গ্রাম এলাকা আছে যেরকম হয়, ওরাই এটা করতো। কিন্তু আজকে যে করেছে এটা ঠিক নেই, ডাক্তারবাবু গায়ে হাত তুলেছে, এটা ঠিক নেই। বাদ বাকি আমরা এফআইআর জন্য আমরা কপি পাঠিয়ে দিয়েছি, ওসি সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন। আমি দেবাশিস দার কাছে যাবো। দেবাশিস দা, আমরা একটা বিষয় দেখেছি, বারবার করে চিকিৎসকরা তারা তাদের নিরাপত্তার দাবি করেছেন। এই তো নিরাপত্তা ব্যবস্থা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে ঢুকে এভাবে মারধর করা হলো চিকিৎসককে। আসবো ডক্টর মুখোপাধ্যায়। তো একটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে, আমরা জানি কিন্তু তাও এই সময় বলতে হচ্ছে যে একদম মেধার প্রথম সারির মেধা, তারা কিন্তু এই ডাক্তারি পড়াশুনো করতে পারবে বলে সেই যোগ্যতার মধ্যে ঢুকতে পারে। একটা সমাজের প্রথম সারির মেধা, এটা ভেতরে রাখতে হবে, তারপর তর্ক বিতর্ক, ইতর রাজনীতি সব হতে পারে আর কি, এটা মাথায় খেয়াল রাখতে হবে আর কি। এই যে আন্দোলন যে হচ্ছে না, এটা কোনো এদের স্লোগানগুলো দেখেই শোনা যাচ্ছে। গত 35 দিন ধরে যে সারা পৃথিবী, দেশ, রাজ্য জুড়ে হচ্ছে, এরা যারা করছেন না তারা পাকাপোক্ত রাজনৈতিক দলের নির্দিষ্ট ভাষা প্রয়োগ করে এই আন্দোলন করছে না। একেবারে এতটা অসংগঠিত এবং এতটা স্বতঃস্ফূর্ত, একেবারে সমাজের প্রতিক্রিয়া। এটা বুঝতে হবে আন্দোলন কত বড় হচ্ছে, সেটা শুকিয়ে যাচ্ছে না, বড় হচ্ছে, অ্যাবসলিউটলি না। একটা মেয়ে স্ট্রাগল করে ডাক্তার হয়ে ডাক্তারি পরিষেবা দেওয়ার সময় সরকারি প্রতিষ্ঠানের মধ্যে
নোংরাভাবে ইতরভাবে খুন হলো, খুনকে করবার পর সেগুলো সমস্ত কিছু লোপাট করা হলো, সরকারি ব্যবস্থার মধ্যে সংগঠিত আরেকটা অপরাধ হলো, এবং তারপর থেকে একটা ইতর নোংরা রাজনীতি হচ্ছে যেটা সমাজ প্রতিক্রিয়া করছে। এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি এতটুকু কথা বলে বা যা দেখছে আর কি, রাষ্ট্রের চেহারা যা দেখছে, মানুষ ঘৃণা করছে। এটা এখন শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা যেটা বুঝতে হবে যে এই যে ডাক্তার, আমার ছোট ছোট ভাই বোনেরা এরা যে আন্দোলন করছে, কালকে ওই ফ্রেমটা সাংঘাতিক একটা রিয়াকশন তৈরি করেছে যে ওরা হাত জোর করে কাঁদছে মিটিং টিটিংয়ের জন্য না। আমার প্রশ্ন হচ্ছে যে এমন ঘটনা রাজ্যে কেন ঘটবে যে রাজ্যের শ্রেষ্ঠ মেধারা বৃষ্টিতে ঘুরে ঘুরে একেবারে দেবাশিস যে কথা বলছে রাজ্যের এরকম ঘটনা কেন ঘটছে এবং সেই ঘটনা ঘটার পর বিচারের দাবিতে প্রতিবাদ জোরালো হচ্ছে, আন্দোলন জোরালো হচ্ছে। ডক্টর প্রামাণিক, একদিকে তদন্ত চলছে যেখানে সিবিআই বিস্ফোরক দাবি করছে, সেগুলো আপনার সামনে রেখেছিলাম আমরা, এবং তার পাশাপাশি ঠিক যে দাবিতে আপনারা বারবার সোচ্চার হয়েছেন তা হলো নিরাপত্তার দাবি, এবং সেই নিরাপত্তার কি ছবি আমরা দেখতে পাচ্ছি ভগবানপুরের কাজলাকর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসককে কিভাবে মারধর করা হচ্ছে। দেখুন, আমাদের এই কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সিস্টেমের উপর সত্যি কথা বলতে এই ঘটনার পরে একদমই ভরসা নেই। আর আমি অর্ণবদাকে একটা কাউন্টার করতে চাই, তিনি বললেন যে বলয় ছোট হচ্ছে, একদমই না, বলয় আরও বাড়বে। হামলা, মামলা আর ঝড় বৃষ্টি যতই আসুক, ঢাক ঢোল কাশি শঙ্খ উলুধ্বনি নিয়ে নাগরিক সমাজ যেমন রাস্তায় নামছে, আমরাও রাস্তায় নামবো এবং বিচার আমরা ছিনিয়ে নেবই। যতদিন না বিচার কমপ্লিট হবে ততদিন আমরা রাজপথেই থাকবো। আমরা এই নারকীয় যে নৃশংস হত্যার, চিকিৎসকের যে হত্যা এবং ধর্ষণ যে কাণ্ড যেটা হয়েছে, যেটা সারা বিশ্বে আলোড়ন ফেলেছে, এটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা যে সিবিআই সঠিকভাবে তদন্ত করুক, সঠিক রাস্তায় করুক, এবং যারা যারা রেসপন্সিবল এই হত্যার পেছনে এবং তথ্য প্রমাণ লোবাটের পেছনে, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় নিয়ে এসে তাদের শাস্তির ব্যবস্থা করুক এবং বিচারটা কমপ্লিট করুন এবং স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে রিপোর্টিং একেবারে ঠিক যে কথা সলিলদা বলছেন সেই দাবি আমাদেরও, আমরা সবাই চাই বিচার হোক, শাস্তি পাক দোষীরা। আজকে ছকভাঙা ছটার আলোচনা এখানেই শেষ করলাম।